বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের বীর যোদ্ধা, একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, গবেষক, লেখক, অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন। আর ডানে রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এস সাঈদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। আলোচনাটা আমি শুরু করতে চাই এভাবে যে বাংলাদেশ একটা বড় দুর্যোগের মধ্যে আছে। প্রাকৃতিক দুর্যোগ চলছে দেশের মধ্যাঞ্চলে, বন্যা, মানব সৃষ্ট দুর্যোগ বলা যেতে পারে জঙ্গিবাদ, যার ভয়াবহ বিস্তার বাংলাদেশ জুড়ে এখন আমরা লক্ষ্য করছি। অন্তত নানাভাবে সেটি, বিশেষ করে গত 1 জুলাইয়ের পর থেকে আজকে এক মাস পূর্তি হতে যাচ্ছে। আরেকটি হচ্ছে কারো কারো ভাষায় সরকার সৃষ্ট দুর্যোগ হতে পারে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। সো আমি যে প্রশ্নটা করতে চাই যে এই দুর্যোগ কাটিয়ে বাংলাদেশ আসলে কিভাবে উঠবে, সেটি এখন সবার কাছে প্রশ্ন। যে জায়গা থেকে শুরুটা করতে পারেন আপনার আলোচনাটা, সেটি হচ্ছে যে জঙ্গিবাদের জও থাকবে না, এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী বলেছেন। পুলিশ গত কয়েকদিন ধরে যে ভাষ্য দিচ্ছে যে তারা পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে, এখানে পরিকল্পনাকারী, অর্থ অস্ত্রের যোগানদাতা সবাই এখন চিহ্নিত, তাদেরকে অনেককে তারা তাদের আওতার মধ্যে নিয়ে এসছে। তো তারাও তাদের পুলিশের যে ভাষ্য এখন দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে এটি আর খুব বেশি দিন বাংলাদেশে এই জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ দেখা যাবে না। কথাগুলো সবই আশাব্যঞ্জক, কিন্তু আপনাদের বিচার বিশ্লেষণ কি বলে? মেজর নাসির উদ্দিন শুরু করবেন। ধন্যবাদ জিলুর, আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে আসার এবং কিছু বলার জন্য দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে। আসলে বাংলাদেশ আমাকে ভাবিয়ে তোলে স্বাভাবিক কারণ আজ থেকে 45 বছর আগে দেশের জন্য আমি লড়েছিলাম, when I was a very very young kid। তো লেখালেখির কারণে আমাকে দেশ নিয়ে ভাবতে হয়, দেশের মানুষকে নিয়ে ভাবতে হয়। You have very rightly pointed out, বাংলাদেশ একটা দুর্যোগ কাল অতিক্রম করছে, ন্যাচারাল, ম্যান-মেড, বোথ। আসলে আমরা খানিকটা দুর্ভাগা বললে আমার মনে হয় খুব একটা ভুল হবে না। আমরা এই যে ন্যাচারাল যে ডিজাস্টারের কবলে পড়ছি, গত যুগ যুগ ধরে এ পর্যন্ত এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কোনো সরকার নেয়নি, এটা আমার একটা স্থির বিশ্বাস। এবং এটি যদি না হতো তাহলে জনগণের জীবনে এই দুর্যোগ নেমে আসতো না। হল্যান্ড একটা দেশ যেটা পানির নিচে, কিন্তু হল্যান্ডে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় না, কিন্তু বাংলাদেশে হচ্ছে। বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অন্যান্য ডোনার সবাই টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, তারপরেও আমাদের এই যে দুর্যোগের এরা শেষ হচ্ছে না। এটা হচ্ছে একটা ন্যাচারাল সাইডের কথা বললাম। এখানে শত শত হাজার হাজার কোটি টাকা এই পর্যন্ত খরচ হয়েছে, বাট দেয়ার হ্যাজ বিন নো রেমেডি, নো মিটিগেশন টু দ্য প্রবলেমস অফ দ্য পিপল অন দিস সাইড। এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে ম্যান-মেড, যেটা আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তোলে। গত তিনটি তৃতীয় মাত্রার এই অনুষ্ঠানে আমি দেশের এই সমস্যাটা নিয়ে মোটামুটি একটা লাইট দেওয়ার চেষ্টা করেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের জ্ঞান থেকে, বা নিজের গবেষণা থেকে, ছোটখাটো গবেষণা যাই কিছু আমি করি তা থেকে। আমি এখানে আমি বেশ কিছু আজকে কোটেশন নিয়ে আসছি, এগুলো আমি দর্শকদের বা শ্রোতাদের সুবিধার জন্য পড়বো। যেমন ওয়াশিংটন পোস্ট গত জুলাই 5 তারিখে একটা খুব সুন্দর একটা আর্টিকেল বাংলাদেশের উপরে লিখেছে, এবং তারা বলছে যে বাংলাদেশের এই যে এই জঙ্গিবাদ, এটা বাংলাদেশের রাজনীতির সৃষ্টি। পাতায় একটা সুন্দর তারা একটা রাইট আপ দিয়েছে, এবং আমাকে এটা খুব পুলকিত করেছে যে তারা বলছে যে বাংলাদেশে এই যে জিহাদিস্ট গ্রুপের এই যে আন্দোলনটা, এই যে সশস্ত্র মুভমেন্টটা, এটা আমাদের রাজনীতির সৃষ্টি। বিকজ বড় বড় রাজনৈতিক দলগুলো এত পলিটিক্যাল স্ট্রাইফে নিজেদেরকে ইনভলভ করেছে, যে কারণে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা থেকেই একটা তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে। আমরা অনেকেই কিন্তু বলতাম যে তৃতীয় একটি শক্তির আবির্ভাব কিন্তু ঘটবে। আপনারা যদি একটা সমন্বিত একটা রাস্তায় যদি না আসেন,
তাহলে কিন্তু একটা তৃতীয় শক্তির আবির্ভাব হবে। অনেকেই ভুল বুঝেছে যে সেনাবাহিনী হয়তো একটা তৃতীয় শক্তি, কিন্তু সেনাবাহিনী ছাড়াও যে আরেকটি শক্তি থাকতে পারে তৃতীয় শক্তি, এটা কিন্তু আমাদের মগজে, অনেকের মগজে আসে নাই। কিন্তু আজকে আমরা দেখছি যে না, দেয়ার ইজ এ থার্ড ফোর্স ইন বাংলাদেশ এন্ড দে আর ইমার্জিং। আচ্ছা, এখন আমি যেদিন আর্টিজান রেস্তোরাঁয় যেদিন আক্রমণটা শুরু হলো সেদিন আপনি আমাকে ডেকেছিলেন, আমি এসেছিলাম এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের রিয়াকশনটা বলেছি। এখানে আমার একটা দুঃখজনক একটা ফিলিং হলো যে why did it take so long to react? 12 ঘন্টা সময় লাগলো একটি রাষ্ট্রের, একটি সরকারের রাজধানী কেন্দ্রবিন্দুতে একটি ছোট্ট একটি সিজ অপারেশনকে নিউট্রালাইজ করতে 12 ঘন্টা সময় কেন লাগলো? We have a huge forces available at our disposal. We have police, we have rapid action battalion, they are supposed to react rapidly. অন্যান্য দেশ, উন্নত দেশে তো অনেক বেশি সময় লাগে না, তাদের কনসেপ্টটা ভিন্ন। আমি সেখানেও আসছি। সেনাবাহিনী ছিল একদম ঘরের কাছে, সেনাবাহিনী ডাকলে সেনাবাহিনী আসতো এবং আলটিমেটলি সেনাবাহিনী আসলো পরদিন এবং সকালে তারা 10 থেকে 12 মিনিটে কমান্ডো হোক আর যেটাই হোক, তারা 40 জন মাত্র সেনা সদস্য এবং একজন অফিসারের নেতৃত্বে তারা নিউট্রালাইজ করলো 10 থেকে 12 মিনিটে। আই এম প্রাউড অফ দোজ বয়েজ বিকজ আমি সেনাবাহিনীতে কাজ করেছি, এরা আমার সন্তান, সেজন্য আমার খুব ভালো লাগে যে দে হ্যাভ ডান ইট সো নাইসলি। আরেকটা কারণে আমার ভালো লাগে ইট হ্যাজ বিন নিউট্রালাইজড, কারণ এই দেশটি আমার কষ্টের ফসল। এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি, আমি দেশের জন্য রক্ত দিয়েছি, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমি এই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, এই দেশের জন্য এখনো করে চলেছি। সেজন্য আমার ভালো লাগে যে এই জঙ্গিবাদ যে একটা নগ্ন থাবা দিয়েছিল সেটাকে খুব নাইসলি নিউট্রালাইজ করা হয়েছে, যদিও সেখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের প্রাণহানির জন্যই আমার দুঃখ। এটা হচ্ছে আর্টিজানের ঘটনা। এবং তারপরে কিন্তু বলেছিলাম এটাই কিন্তু শেষ না। আশরাফুল সাহেব উনি যতই বলুক, আমি ওনার সাথে ডিসএগ্রি করছি যে এটাই শেষ না। এই যে তৃতীয় শক্তির এই যে অভ্যুদয় হলো, উদয় হলো, এটা এত সহজে স্থিমিত হওয়ার না। কারণগুলো আমি বলছি, কারণগুলো হচ্ছে এই কদিন আগেও বিভিন্নভাবে পুলিশ বলেছে, সিআইডি বলেছে, সরকার থেকে বলা হয়েছে যে বাংলাদেশে 1200 অপারেটিভ কাজ করছে, জঙ্গি অপারেটিভ কাজ করছে। তারপরে দেখেন একটা সাঁড়াশি অভিযান করা হলো, 15,000 ধরা হলো সন্দেহভাজন। 1200 যদি অপারেটিভ কাজ করে তাহলে 15,000 জঙ্গি সন্দেহে কেন ধরা হলো? 15,000 15,000-এর মধ্যে আবার 197 জঙ্গি ধরা হলো এবং ক্রস ফায়ারে মারা গেল 150 জনের মতো। তাহলে কথাগুলোর মধ্যে অসামঞ্জস্যতা আছে, এটা না। আরো মজার কথা হচ্ছে এই যে আমরা বিভিন্নভাবে এটাকে ক্লাসিফাই করার চেষ্টা করছি, কে হুজি, কে এটা, কে সেটা, আইসিস। আসলে এগুলি করতে যাওয়া আমাদের ঠিক না। আমাদেরকে ঠিক করতে হবে যে এরা একটা ফিলসফি নিয়ে এর অগ্রসর, নাম যাই হোক, এরা মৌলবাদী একটি দল এবং এই মৌলবাদীর বিস্তার বাংলাদেশে ঘটে গেছে। তা না হলে 15,000 আপনারা ধরলেন, 1200 অপারেটিভ আপনারা বললেন অপারেট করছে, 156 জন জঙ্গি আপনারা চিহ্নিত ভাবে ধরলেন, 200 জনকে ক্রস ফায়ারে আপনারা হত্যা করলেন। তারপরে আরো ঘটনা কি করে ঘটে, শোলাকের ঘটনা কি করে ঘটে, তারপরে 5 মঞ্জিলের ঘটনা কি করে ঘটে। তো সুতরাং এইসব কথার কোনো ভিত্তি নাই। এটা আমি মনে করি আমরা যে সমস্ত স্টেটমেন্ট করি, পুলিশ যে সমস্ত স্টেটমেন্ট করছে, আমাদের রাজনীতিবিদরা যে সমস্ত স্টেটমেন্ট করছে, আমি মনে করি একটার সঙ্গে একটার সাথে কোনো যোগসূত্র নেই এবং এগুলো বিচ্ছিন্ন কিছু স্টেটমেন্ট। এবং আমি মনে করি যে এইসব স্টেটমেন্টগুলো না করলেই মনে হয় ভালো এবং সরকারের পক্ষ থেকে একজন মাত্র এই ধরনের স্টেটমেন্ট করবে। নট ইভেন পুলিশের স্টেটমেন্ট গুলো আইজি বলছেন একরকম, ঢাকা ডিএমপি আসাদুজ্জামান মিয়া উনি বলছেন একরকম। যেমন আমি কতগুলো কথা বলছি, এই যে অসঙ্গতিগুলোর কথা বলছি, আমাকে যদি অ্যালাউ করেন হ্যাঁ সংক্ষেপ করে আমি আবার আপনার কথাটা আমি শেষ করছি। পুরো জিনিসের গভর্নমেন্টের যে স্ট্যান্ড পয়েন্ট, গভর্নমেন্টের যে পজিশন, এটা কিন্তু কনফ্লিক্টিং, টোটালি কনফ্লিক্টিং। প্রথমে বলছে আসাদুজ্জামান মিয়া বলছেন এবং আইজিপি সাহেব বলছেন যে আগেই তাদের কাছে এই গোয়েন্দা তথ্যটি ছিল। আচ্ছা, আগে যদি গোয়েন্দা তথ্য ছিল তাহলে সেই রাতে র্যাকি করা দরকার কি?
আপনারা তো সন্ধ্যা থেকেই যেদিন ঠিক করলেন যে না আপনারা অপারেশনটি করবেন, তো সেদিন বিকাল থেকেই তো চারদিক থেকে ঘিরে ফেলা উচিত ছিল। If you have the information prior hand that there are some জঙ্গিজ in that building, তাহলে আপনারা রাতের মধ্যরাতে গিয়ে রেকি করলেন কেন? এক্সিট পয়েন্ট আছে কিনা, এটসেট্রা এটসেট্রা। সো দিস ইজ কনফ্লিক্টিং। এক। দুই নাম্বার হচ্ছে ওনারা সারা রাত এই র্যাকি করলেন, সিজ করলেন, তারপরে বলছেন আসাদুজ্জামান মিয়া যে বারান্দা থেকে, আরেক বারান্দা থেকে তারা জঙ্গিদের সাথে কথা বলেছেন। জঙ্গিদের সাথে যদি কথা বলা সেই সুযোগই থাকে, why didn't you use sniper rifle to knock them out? কেন করেননি? এটা অসঙ্গতিপূর্ণ। তারপরে সকালে যে টেলিভিশনে যে দেখেছি যে চিত্রটি, পুলিশ হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যেন পুলিশকে কোথাও হরতাল বিরোধী কোনো অভিযানে পাঠানো হচ্ছে। তাদের ভিতর কোনো আতঙ্ক নেই, তাদের ভিতরে কোনো টেনশন নেই, ভেরি রিল্যাক্সড। আমি মুক্তিযুদ্ধ করেছি, কমব্যাট ফেস করা চারটিখানি কথা না, because you have a 50-50 chance of remaining alive or losing your life. ওইভাবে থাকে না। তারপরে আসেন আপনি, এই যে দেখেন তারা যেভাবে বলছে, পুলিশ বলছে তারা এই অস্ত্র পেয়েছে, তারা 4টি পিস্তল দেখিয়েছে, ছুরি দেখিয়েছে, তরোয়াল দেখিয়েছে, রাইফেল দেখিয়েছে। জঙ্গি আস্তানায় যা মিলল, যুগান্তরের খবর 27 জুলাই। কত? হ্যাঁ, 27 জুলাই। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটি পিস্তল, 2টি ছুরি আর অন্য কিছু যন্ত্রপাতি। তাহলে কনফ্লিক্ট কোথায়? দেয়ার ইজ এ কনফ্লিক্ট, পজিটিভলি দেয়ার ইজ এ কনফ্লিক্ট। এখানে ইনফরমেশনে গ্যাপ আছে, আস্থাহীনতার বিষয় আছে। জনগণকে আস্থাহীন করা যাবে না। যদি 4টা পিস্তল পাওয়া যায় তা বলতে হবে 4টা পিস্তল পাওয়া গেছে, যদি একটি পিস্তল পাওয়া যায় তো বলতে হবে একটি পিস্তল পাওয়া গেছে। কিন্তু পুলিশের তো রেকর্ড আছে, অভিযান চালিয়ে কিছু পায়নি, সে কথা তারা নির্দ্বিধায় বলছে যে কিছু পাওয়া যায়নি। আমার কথা হচ্ছে যে এই অসঙ্গতিগুলো কেন? জনগণের আস্থা অর্জন করতে হলে এসব করা চলবে না। আরেকটা জিনিস আমি বলছি, আইজি সাহেব উনি একটা স্টেটমেন্ট করেছেন, আমি মনে করি এটা কাউন্টার প্রোডাক্টিভ। উনি বলেছেন জঙ্গিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা আক্রমণ করেছে। উনি কি ভেবেছিলেন জঙ্গিরা কি হরে কৃষ্ণ হরে রাম বলে ডুগডুগি বাজিয়ে আসবে? আল্লাহু আকবার ধ্বনিটা, এটাকে উনি এই জঙ্গিদের সঙ্গে উনি ব্র্যাকেট করার ওনার, এটা আমার মনে হয় এটা সঙ্গতিপূর্ণ ছিল না। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ মুয়াজ্জিন আছে, দিনে 5 বার তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান দিয়ে থাকে। আমরা জানাজা 22,000 লোক এভারেজ বাংলাদেশে মারা যায়, আমরা তাদের জানাজায় শরীক হই, আল্লাহু আকবার রুকু দেওয়া হয় 4 বার। সুতরাং এই বিষয়গুলোকে খুব স্পর্শকাতর বিষয়, এবং তাদের বোঝা উচিত যে এভাবে ধর্মীয় কিছু কথাগুলোকে এভাবে আনা যায় না। তারপরে মনে করেন, আমরা একটু পরে আবার আসি, আমি এইটা শেষ করে দিই একটু, 2 মিনিট। এই যে মনে করেন যে সমস্ত তথাকথিত বা কথিত জঙ্গি মারা গেছে, তথাকথিত বলবো না, কথিত বলবো, তাদের ডাক্তার বলেছে তাদের পিছনের থেকে গুলি করা হয়েছে, অর্থাৎ 6টা থেকে 7টা। জঙ্গিরা যদি আক্রমণই করবে আপনাদেরকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, তো গুলি পেছন থেকে হবে কেন? গুলি পেছন থেকে হবে কেন? আমার এখন প্রশ্ন হচ্ছে একটা, আজকে আমি এই অনুষ্ঠানে আসতে আগ্রহী ছিলাম একটি প্রশ্নের কারণে, যে আমি জানতে চাই এই দেশের সরকারের কাছ থেকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই, হোয়াট আর দ্য রুলস অফ এনগেজমেন্ট। আমাদেরকে এনগেজমেন্ট রুলস দিতে হবে, জনগণকে বলতে হবে দিস আর দ্য রুলস অফ এনগেজমেন্ট। তা না হলে আমি রাস্তায় বের হবো, এই যে এখন 3য় মাত্রা করে বের হবো, আমাকে পুলিশ গুলি করবে রাস্তায়, কেন? সন্দেহভাজন জঙ্গি। why it is going to happen? এই জন্য যে রুলস অফ এনগেজমেন্ট নাই, সরকারকে অবিলম্বে রুলস অফ এনগেজমেন্ট প্রমালগেট করতে হবে এবং জনগণকে জানাতে হবে যে দিস আর দ্য রুলস অফ এনগেজমেন্ট, ফোর্সেসকে জানাতে হবে দিস আর দ্য রুলস অফ এনগেজমেন্ট। আপনি বললেন অমুককে জঙ্গি, আপনি গুলি করে মেরে ফেললেন, এটা হবে না তো। আপনি বললেন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনাকে আক্রমণ করেছে, আর অথচ গুলি পাওয়া হলো সব পিছনে, এটা হবে না তো। আমরা তো এটা মেনে নেব না। আমরা চাই আপনারা জঙ্গিদেরকে ধরেন, আমরা চাই আমরা জঙ্গিদেরকে ফেস করি, জনগণ আমরা তাদের কাছে জানতে চাই why they are doing this to us। আমরা তো মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, it is throbbing in our heart every moment। আমরা আমাদের দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে রিলিজিয়াসলি, মোর দ্যান দ্য সাউদিজ। তাহলে তাদের সাথে আমার সংঘাতটা কোথায়?
তাদেরকে আমি বলতে চাই, ওয়্যার ইজ দ্য কনফ্লিক্ট? তুমি আসো আমাদের সাথে বসো। আমরা অমুসলমান কি করে হলাম বা তোমরা মুসলমান কি করে হলে? এটা তো হবে না। আমাদেরকে বুঝাতে হবে, গভর্নমেন্টের সেই রাস্তাটা পেভ করতে হবে, এদেরকে ডাকতে হবে। এরা বিভ্রান্ত, এরা ইসলামের একটা রংলি মোটিভেটেড রাস্তা এরা হাঁটছে, এই রাস্তাটা খারাপ, তাদেরকে বুঝাতে হবে। তাদের মারলে হবে না, হত্যা করলে হবে না, হত্যা না করে একটা রাস্তা বের করতে হবে, যে রাস্তায় আমরা তাদের সাথে মিলিত হয়ে কথা বলতে পারি। আবার আপনার কাছে সেই সুযোগ আছে কিনা ডক্টর সিনহা আহমেদ সাঈদ? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি বলে রাখি, আমি কয়েকটা বিষয়ে আমার এই ভাইয়ের সাথে সরাসরি আমি একটু বিপরীত অবস্থান নিতে চাচ্ছি। প্রথমত হলো, আমি মৌলবাদের সংঘার সাথে তার সাথে আমি একমত নই। মুসলমানরা মৌলবাদী নয়, আর যদি সে মৌলবাদী হয় আমি গর্বিত হব। মৌলবাদের যে বিকৃত সংজ্ঞা এনসাইক্লোপিডিয়া সোশ্যাল সায়েন্সে যেদিন আমেরিকা টুইন টাওয়ার ধ্বংসের পর থেকে তারা সংজ্ঞা দিলেন, এবং সেদিন থেকে মৌলবাদের সাথে ইসলামদের এক করে দেওয়া হলো। কিন্তু এর আগে ছিল না কিন্তু শব্দটা, কিন্তু কাজেই এই স্ল্যাংটাকে আমি মুসলমান সেটা ইউজ করব না। মুসলমান মৌলবাদী যাকে স্ল্যাং করা হচ্ছে, যে করেছে তাদের দায়িত্বটা আমার দায়িত্ব না। 2, তৃতীয় শক্তির উত্থান। তো ভাই যেটা বললেন যে এতদিন যেটা ধারণা করা হয়েছিল সম্ভবত এটা সামরিক বাহিনী হবে, এখন দেখা যাচ্ছে অনেকেরই ধারণা, তাই ধারণা ছিল, অনেকে সবসময় ধারণা করি এটা। এখন দেখা যাচ্ছে সেই চিন্তাটা আমাদের এখন কার্যকরী হচ্ছে না। আমি মনে করি এরা তৃতীয় শক্তি নয়। শক্তি সবসময় কিন্তু ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং ক্ষমতা নেওয়ার চেষ্টা করে, কিন্তু যা হচ্ছে বর্তমানে এরা কিন্তু কখনই ক্ষমতা দখলের পায় তারা করে নেয়, করা সম্ভব না তাদেরকে দিয়ে। কারণ ক্ষমতা নেওয়ার সাথে একটা জনগণের প্রত্যক্ষ সম্পর্ক থাকে। যদি আপনি উলটপালট ক্ষমতা নিয়েও নেওয়ার পরও কিন্তু 1958 সালে আইয়ুব খান মার্শালও দিলেন, সেখানে ডক্টর নেসেসিটি ইউজ করেছেন। এরপরে সমাজবিজ্ঞানী কার্লসন উনি বললেন নেসেসিটি হলে হবে না, আরো দেখতে হবে গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা। উনি আরেকটা মতবাদ নিয়ে যোগ করলেন সাথে। সুতরাং একদিকে হচ্ছে ডক্টর নেসেসিটি, ডক্টর এফিকেসি, এই দুইটা থাকলে কিন্তু জনসমর্থন আসবে। জনসমর্থন ছাড়া পৃথিবীতে কোনো আন্দোলন ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা কিন্তু কখনো জয়যুক্ত হয়নি। সেই দিক থেকে আমি এদেরকে তৃতীয় শক্তি মনে করছি না, এবং আমি মুসলমানদেরকে মৌলবাদী মনে করছি না। প্রশ্ন এসেছে অন্যরকম এখানে, যে বাংলাদেশে বর্তমান অবস্থাতে আমরা কি ভাবছি, কি করব। দেখুন, আপনি এখানে আসার আগে আমার এক বন্ধু, উনি একটা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানী, একজন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, উনি লেখা লিখেছেন ডেইলি স্টারে, অন্য ডক্টর মাহবুবুর রহমান। তা আমাকে ফোন করে বললেন যে লেখাটা তো পড়ো। তা আমি মনোযোগ সহ লেখাটা পড়লাম। সেখানে লিখেছেন সেখানে লিখেছেন যে কথাটা টেরোরিজম ইন দ্য নেম অফ রিলিজিয়ন। অত্যন্ত সুন্দর লেখা তিনি লিখেছেন, এবং আমি যতগুলো লেখা পর্যন্ত পড়েছি আমার জীবনে, আমার কাছে মনে হয়েছে লেখাটা আমাকে জ্ঞান অর্জনে সহযোগিতা করেছে। এবং স্পষ্ট ভাষায় তিনি সেখানে কতগুলো পয়েন্ট আউট করেছেন যে মুসলমানদেরকে যখন বলা হবে মৌলবাদী বা জঙ্গি, আমাকে ভাবতে হবে কিনা। কারণ পবিত্র কোরআন আল্লাহ নিজেই বলেছেন, আমি যদি মনে করতাম তাহলে সমস্ত মানুষকে বিশ্বাসীর একটা দলে একত্রিত করতে পারতাম, কিন্তু আল্লাহ সেটা করেননি। আল্লাহ যখন সব বিশ্বাসীকে একত্রিত করেননি, তো কোনো মানব সন্তান উচিত হবে না সমস্ত মানুষকে এনে এক বিশ্বাস নিয়ে আসা, এবং এই চেষ্টাতে কোনো জবরদস্তি চলবে না। আমাদের রসুল বলেছেন যে ধর্মে বা জবরদস্তি চলবে না, এবং এটা একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। আমার বিশ্বাস আমার, আপনার বিশ্বাস আমার। আপনার বিশ্বাস আমি নেব যদি আপনি কনভিন্স করতে পারেন, যুক্তি দিতে পারেন, বুঝাতে পারেন, কিন্তু আমাকে যদি কম্পালশন করেন, সেটা ইসলাম সমর্থন করে না। কারণ ইসলামের কোন সংঘাতেই এই যে ঘটনাগুলি ঘটতেছে, যারা জান প্রাণ দিয়ে দিচ্ছে, তাদের দেখেন বাংলাদেশ জঙ্গিবাদ কিন্তু কখনো কিন্তু এখানে স্থায়িত্ব পাবে না। কারণ এদের পিতা মাতারা তাদের লাশ পর্যন্ত নিচ্ছে না। যেখানে পাকিস্তানের সিরিয়াতে দেখা যাচ্ছে একজন জঙ্গিবাদ, একজন যদি ওইভাবে চলে যায়, এসএ মেম্বার হয়ে যায়, তারা গর্ববোধ করে তারা। আর এখানে উল্টোটা, কিন্তু তারা বলেছে লাশ নেব না, এদের পরিচয় দেব না। অর্থাৎ এই জিনিসগুলির প্রতি মুসলমানদের ধিক্কার সৃষ্টি হয়েছে, জনগণের ধিক্কার সৃষ্টি হয়েছে। এই জিনিসগুলি মনে রাখতে হবে। পাশাপাশি সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে আলোচনা করা হচ্ছে এখানে, আমি সরকারের পদক্ষেপের নেগেটিভ পজিটিভ দুইটা দিকে আসছি। ইতিমধ্যে যদি তারা বলে থাকেন জঙ্গিবাদের জ থাকবে না, আলহামদুলিল্লাহ, আমি খুশি হব জ না থাকলে। কিন্তু যদি দেখা যায় জটা আরো বড় হয়ে গেছে, তখন কি হবে? গতকাল রাতেও দেখছিলাম, আমি নিউজ পড়ে দেখলাম আমি, যেটা হলো যে বাংলাদেশে হুজিরা পুনর্গঠিত হচ্ছে। কে বলতেছেন? পুলিশ কমিশনার।
গতকালকের কাগজে আছে যে এখানে নারী সুইসাইড স্কোয়াড, নারী 3 জন squad নারীকে আছে। ধরা হয়েছে এবং সেটা তারা প্ল্যান করছে এখন মেয়েরা। তো এখন যদি আপনার নারী সুইসাইড স্কোয়াড হয়, কতটি স্কোয়াড আছে আমরা জানি না। অনেক আগেই তো হাসানুল ইউনূস সাহেব বলেছেন বাংলাদেশে 12,000 8,000 অলরেডি আইসা গেছে। তো তার তথ্য 8,000। সরকার বলতেছে একেবারে জব পর্যন্ত থাকবে না, এবং আমরা আমাদেরকে সমস্ত তথ্য ডেটা, কে টাকা দিচ্ছে, কে উৎসাহ দিচ্ছে, কারা প্ল্যানার সব আছে, সব যদি থাকে তাহলে নাগরিক হিসেবে তো আমরা অবশ্যই আনন্দ বোধ করব। যে আমি বলবো এটা যদি সঠিক হয়ে থাকে, আমি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী অনুরোধ করব আপনি আরো কিছুদিন ক্ষমতা থাকেন, কোনো অসুবিধা নেই, প্রোভাইডেড আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। যে কথাটি আমার এই ভাই বললেন যে আমার নিরাপত্তা কি, নিরাপত্তার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না, কিন্তু নিরাপত্তা প্রত্যেক নাগরিকের প্রয়োজন। এই নিরাপত্তার ক্ষেত্রে যদি কোনো ব্যাঘাত ঘটে, আবারও সে প্রশ্ন আসবে কেন এটা হলো। যেমন ধরুন তাজ মঞ্জিলে যে ঘটনা ঘটলো, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, নেগেটিভ পজিটিভ ইঙ্গিতপূর্ণ কথা হচ্ছে। আমার ভাই নিজেও কথাটা বললেন যেটা, যে গুলি পিছন থেকে লাগবে কেন। এখানে দেখুন, আমি পবিত্র কোরআনের একটা ঘটনা বলি আপনাকে, সূরা ইউসুফে। তো ইউসুফ আলাইহিস সালামের উপর যখন অপবাদ আসলো, তখন রাজাকে জিজ্ঞেস করা হলো, যে প্রশ্ন হলো যে তাকে ধরছে কিভাবে। যে ঘরে তাকে বদ্ধ করা হয়েছিল সেই ঘর থেকে যখন দেখলো যে তার পিছন থেকে ধরেছিল, তো পিছন থেকে ধরলে কিন্তু আপনি প্রমাণিত হবে না যে ইউসুফ আলাইহিস সালাম এই অপকর্মটি করেছেন। পরে দেখা গেল যে না, তিনি করেননি। যিনি করেছেন, যিনি অপবাদ এনেছেন, তিনিই করেছেন। তো পিছন থেকে গুলি নিয়ে প্রশ্ন হতে পারে, তারপরেও কিন্তু আমি বলবো, আমি জঙ্গি দমনের ক্ষেত্রে কিন্তু পুঙ্খানুপুঙ্খ সবকিছু কিন্তু ওই খাতে খাতে মিলবে না, খাতে খাতে হতে পারে, পিছন থেকে গুলি লাগতে পারে। দেখার ব্যাপার হচ্ছে যে গুলিটা বড় কথা আমার কাছে, এবং কেবে বেরিয়ে আসলো। আপনি আর মুক্তিযুদ্ধের কথা বলছেন, আপনি যোদ্ধা ছিলেন, তো বেরিয়ে আসার মুভমেন্টটা কেমন ছিল আমি সেদিকেও তাকাচ্ছি না, কারণ এত নেতিবাচক চিন্তা করতে গেলে একসময় দেখা যাবে অনেক কিছু প্রশ্নবোধক হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যেই নৌ পরিবহন মন্ত্রী গতকাল একটা বক্তৃতা বলতেছিলেন যে কোন এক বিখ্যাত নেতা তিনি বললেন যে আপনি ঘুঘু দেখেছেন, ভাব দেখেননি। তো জিনিসটা যা দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে হবে যে খুব ডেলিকেট ইস্যু এটা, কিন্তু ব্যাপারটা খুব হালকা না। কিন্তু জঙ্গি আছে নাই, সরকার বলছেন হোমগ্রোন, আবার সরকার বিরুদ্ধে বলা হচ্ছে বিদেশি সব আন্তর্জাতিক চক্রান্তের সাথে যোগসাজ থাকতেই পারে। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যদি দায় থাকে, দায় দায়িত্ব তারাই নেবেন। এর অর্থ হলো কোন স্টেট কনক্লুশন আসতেছে না, কিন্তু আমরা একটা অ্যাম্বিগুইটি রেখে দিয়েছি, এবং এই কনফিউশনতে কিন্তু আরো মহা কনফিউশন সৃষ্টি হচ্ছে। আমরা যেটা মনে করি, বর্তমান বিদ্যমান অবস্থায় জঙ্গিবাদ নিয়ে কথাবার্তা হচ্ছে, হোক জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দুইটা কথা পাশাপাশি আসতেছে। কিন্তু তা আমাকে একজন প্রশ্ন করলেন যে ভাই, জঙ্গিবাদ আর সন্ত্রাস পার্থক্যটা কি? তা আমি সেদিন কোন একটা চ্যানেলে কথা বলতেছিলাম, এটার ব্যাখ্যা দিচ্ছিলাম আমি। তো দেখেন, যখন বলবেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ অনেক কারণে হতে পারে, কিন্তু জঙ্গিবাদের সাথে কিন্তু ইদানিং একটা ধর্মের সম্পর্ক কোরিলেট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজকে যদি ফ্রান্সের ঘটনা দেখেন, আজকে যদি আপনার ওই বহির্বিশ্ব যে ঘটনা ঘটতেছে, জার্মান ঘটনা দেখেন, সেখানে কিন্তু ধর্মের সাথে সম্পর্ক নির্দিষ্ট হয়নি, তারা নিজেরাই বলছে নো। অনেক জায়গায় ধর্মের বাইরেও হচ্ছে, আমেরিকা অনেক সন্ত্রাস হচ্ছে, ধর্ম নেই, ধর্মের সঙ্গে সম্পর্ক। সুতরাং এইটা ভাবতে হবে যে এটা সৃষ্টি করলো কে। আবারও আমাদের মনে রাখতে হবে, আজকে যে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, এই জঙ্গিবাদের সূত্রপাতটা কোথায় ছিল? ওই যে টুইন টাওয়ার ধ্বংসের পড়তে যে খেলা চললো, এখানে তো এও বলা হচ্ছে যে ইরাক যুদ্ধের পরে এই যে সুন্নি মুসলমানরা তালেবানদের যুদ্ধ করলো আমেরিকা, এরা কোথায় যাবে? এরা তো অস্ট্রেলিয়া বসে থাকবে না, এদেরকে মোটিভেট করার প্রয়োজন আছে। এখানে এই কথা প্রচারিত আছে এখানে যে কোন কোন ক্ষেত্রে আইএসআই সৃষ্টি করলো কে, বলা হচ্ছে এর পিছনে সিআইএ মোসাহেব খেলতেছে। কতটুকু সত্য জানি না, কিন্তু কথা তো চলে আসছে। যদি আমেরিকা যদি বলে সাপ কি, সাপরে বলে ধ্বংস করো, উজারে বলে তুমি করো, তো আমেরিকাতে আমেরিকা এমন একটা দেশ যা দুই দিকে খেলে, এবং এটাই বিপজ্জনক। কিন্তু সেদিনও দেখলাম আমেরিকান প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট একটা বক্তৃতা বলতেছিলেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুলভ্রান্তি ছিল, সেটা আমরা স্বীকার করি। তো যুক্তরাষ্ট্রের প্রধান যে ত্রুটিটা হচ্ছে, এখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দেখেন কিন্তু মানবিক সাইডটা দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ওখানে কিন্তু অ্যানিমাল স্পিরিটটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমেরিকা আস্তে আস্তে চলে যাচ্ছে সেই দিকে যা মানব সভ্যতাকে ধ্বংস করে দিবে। ওবামা চেষ্টা করেছিলেন ক্ষমতা আসার পরে
মুসলমানদের সাথে সম্পর্ক ভালো করার জন্য, উন্নয়ন দেশ ভালো করার জন্য, সফল হয়নি। এমনকি কন্ডোলিয়া রাইস ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বক্তৃতা তিনি বললেন যে ট্রান্সফরমেশনাল ডিপ্লোমেসি, অর্থাৎ আমেরিকান ডিপ্লোম্যাটদেরকে যেখানে অবস্থান করবেন সেই দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, মানবিক সাইটগুলোকে বাস্তব সম্পর্কে জানানো হবে। আমরা দেখলাম সেগুলো কার্যকরী হয়নি, মুখের ভাষা মুখে রয়ে গেল। তো সব দিক চিন্তা করতে গেলে, বিশ্ব সন্ত্রাস চিন্তা আলাপ করতে গেলে আমাদেরকে প্রথম ভাবতে হবে এটার উৎস কোথায়, এটার এক্সপানশনে কারা সহযোগিতা করতেছে, আবার কারা আবার বন্ধু হিসেবে সামনে আসতেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ভাবনা ভেবে আসলে বাংলাদেশের সমস্যার সমাধান আমরা কতখানি করতে পারবো। নিশ্চয়ই ভাবনাটা খুব জরুরি, কিন্তু যেভাবে আপনি এটা পুরো বিষয়টা অ্যানালাইসিস করছেন সেটি হয়তো যথার্থ, কিন্তু ওই সম্পর্কগুলো খুঁজে আসলে বাংলাদেশ এটি মোকাবেলা করতে পারবে কিনা, নাকি বাংলাদেশকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশিদের আস্থাহীনতা বা তাদের যে শঙ্কা সেটি কাটছে না। অনেক বিদেশি এই গ্রীষ্মের ছুটিতে গেছেন, নিজ নিজ দেশে ফেরত আসতে চাইছেন না, অনেকে আসছেন না। সব মিলিয়ে আসলে পরিস্থিতিকে মোকাবেলা কিভাবে করা যাবে বলে মনে হয়? আচ্ছা, আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই কথিত এই মৌলবাদী জঙ্গিদের সাথে আমরা ফেস করতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, থ্রু মিডিয়া হোক, যে একটা মানে যে কোনো একটা সেই মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে কথা বলতে চাই। কিন্তু এই সত্যি তো কোথাও কথা বলছে না, কথা বলছে না, সেটাই তো দুঃখ। কিন্তু এরা কথা বলছে না কারোর সাথে। আমরা যে এই অনুষ্ঠানে কথা বলছি, নিশ্চয়ই ওই ধরনের যারা আছেন আমার ভাইরা, তারা নিশ্চয়ই শুনছেন। আমি তাদের জ্ঞাতার্থে এবং আমাদের পলিসি মেকারদের জ্ঞাতার্থে আমি কয়েকটা জিনিস এখানে তুলে ধরবো, ছোট ছোট করে, অল্প। প্রথম যেটি সৃষ্টি হলো আল কায়দা। আল কায়দা তাদের কনস্টিটিউশন কি বলছে, এটা আমাদের পলিসি মেকাররা তাদের পড়া উচিত। দিস ইজ এ কমপ্লিট কনস্টিটিউশন অফ আল কায়দা। এর প্রথম সৃষ্টি হচ্ছে এই ইসলামিক এই যে মুভমেন্টের মধ্যে দিয়ে। তারা বলছে, in the name of Allah, the most benevolent, ever merciful, praise Allah and prayer and peace upon the messenger sent by Allah. It is the beginning. ঠিক আছে, আসেন এখন 2 নম্বর, কারা তাদের উত্থান হলো? তালেবান। তারা কি বলছে এখানে? except from the constitution of the Taliban, Afghan constitution, আচ্ছা এটা বাদেন, in the name of Allah, the most benevolent and most merciful. Thereafter it adds, Islam is the religion of the state and no other law can be contrary to the benefits and provisions of the sacred religion Islam. The provisions mentioned were the preambles of Hamid Karzai's constitution, excepting that the Taliban superseded all laws of the Karzai's constitution by Islamic Sharia law. অর্থাৎ 2004 সালে কারজাই যে কনস্টিটিউশন করেছিলেন, তালিবানরা সেটাকে রিজেক্ট করে তারা বলেছে সবই কারজাই ঠিক আছে, শুধু উপরে দিয়েছে ইন দ্য নেম অফ আল্লাহ এটসেট্রা এটসেট্রা, নিচে দিয়েছে যে অল লজ উইল বি সুপারসিডেড বাই দ্য শরিয়া লজ। এবং আল কায়দার সঙ্গে এটার সঙ্গে তফাৎ খুবই কম, ভেরি লিটল। এখন আসেন 3 নম্বর, আইসিস কি বলছে? আইসিস বলছে এটা 7 ডিসেম্বর 2015-তে তারা দিয়েছে এটা। এখানে বলছে, ইন দ্য নেম অফ গড দ্য কম্পেশনেট, দ্য মার্সিফুল। এবং তারপরে তারা বলছে, প্রিন্সিপালস টু গভর্ন অল দ্য স্টেটস আন্ডার আইসিস শ্যাল বি গভর্ন বাই দ্য কোর্টস অফ ইসলাম। ঠিক আছে, 3টা মোটামুটি সংগতি পাওয়া যায়। এখন আসেন বাংলাদেশের সংবিধানে, আমি নিয়ে আসছি বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। দি বিগিনিং। পার্থক্য পাচ্ছেন? পার্থক্য নাই। তারপরে কি বলছে? আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমি আমার জঙ্গি ভাইদেরকে বলতেছি, আপনারা তাহলে কিসের জন্য যুদ্ধ করতেছেন? বাংলাদেশ আর আপনাদের ফিলসফি, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমাদের যে ইউনিক ডিফারেন্সটা সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের কালচারটা। আমাদের দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেটা আমি আগে মেনশন করেছি। এবং এই যে কনস্টিটিউশনে দেখতেছেন, আমাদের কনস্টিটিউশন এবং ওদের কনস্টিটিউশনের বিগিনিং ইজ দ্য সেম। শুধু আমরা শরিয়া লটা এনাক্ট করি নাই, বাকি সবই কিন্তু
মোটামুটি ফান্ডামেন্টাল এই যে কনভেনশনাল যেগুলি সংবিধান তার মতোই। আমি এখানে বলতে চাচ্ছি সেটা আরেকটা কথা, আমি মুক্তিযুদ্ধ করেছি। দেখেন আমরা একটা অপশক্তির বিরুদ্ধে লড়ছি, কিন্তু তারাও মুসলমান। আমরা যখন আক্রমণে যেতাম, আমি রেগুলার একটা বাহিনীর একটা কমান্ডার ছিলাম, আমরা শত্রুর থেকে 100 গজ বা 150 গজ দূরে গিয়ে দড়ি দিয়ে যেতাম অন্ধকার রাতে, রাত্রি 3টার থেকে 5টার মধ্যে আক্রমণ হতো। দড়িটা ছেড়ে দিয়ে আমি মাঝখানে চলে আসতাম, বলতাম উঠে দাঁড়াও, এই যে সামনে টার্গেট 150 গজ। সঙ্গে সঙ্গে একটা গুঞ্জন উঠত সবার মুখ থেকে এবং প্রকম্পিত করত মাটি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার কথা হচ্ছে, where we are deviating from these people? আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উঠেই বলতাম জয় বাংলা। নাও ইউ সি দ্য কম্বিনেশন। জয় বাংলা হলো আমাদের অর্জিত কালচার, কিন্তু আমাদের প্রাণে আমাদের ধর্ম কিন্তু লেগে আছে, ইসলাম। এখানে কিন্তু কোনো বিচ্যুতি ঘটে নাই। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে স্বাধীনতার পর এই যে ভ্যালুস এগুলোকে একত্রিত করা হয় নাই। এগুলি দুটি ভিন্ন পথে আলাদা আলাদা চলে গেছে। আমি আগেও বলেছি যে একটা স্বাধীনতা উত্তর দেশে, যে দেশটি যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে, সেখানে দুটো পথ থাকে, একটা শুদ্ধি অভিযানের পথ, একটা নির্মূল অভিযানের পথ। আমরা কোনোটি করি নাই। না করেছি আমরা শত্রুকে নির্মূল, না করেছি আমরা শুদ্ধি অভিযান। যেটা ভিয়েতনাম করেছে, যেটা অন্যান্য দেশ করেছে, আর নির্মূল করেছে ইরান করেছে, ক্যাম্বোডিয়া করেছে, এগুলো করিনি আমরা। আজকে তারই খেসারত আমাদেরকে দিতে হচ্ছে আজকে এখানে। আমি খুব আনন্দিত এবং অবাক হয়েছি যে আমার এই মুক্তিযোদ্ধা ভাই 3টি কনস্টিটিউশন উল্লেখ করেছেন। 3টা না 4টা বাংলাদেশ সহ। সর্বশেষ তিনি 3টার পরে 4টাতে এসে বললেন যে তাহলে পার্থক্যটা কোথায়। আপনার এটার বিরাট মেসেজ ওদের জন্য যারা এই ধরনের সংগ্রাম করছে। আমি যদি তার কথা আপনাকে ধরে নেই যে ইতিমধ্যে বাংলাদেশ আইএসআই তালেবানদের যে কর্মসূচি আদর্শমূলী, এটা বাস্তবায়িত হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে প্রথম দেশ যা চাওয়ার আগেই সবকিছু বাস্তবায়ন করে দিয়েছে। তাহলে তো ওদের এখানে আর কোন ফাংশন নাই, অ্যাক্টিভিটিস নাই। প্রশ্ন হলো এরপরও কেন অ্যাক্টিভিটিস হচ্ছে? দিস ইজ দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট। এরপরও কেন তারা এখানে আসতেছে? ইন্দোনেশিয়ার পর বাংলাদেশে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এবং এই জনগোষ্ঠীকে যদি কোন একটা ইসলামিক জঙ্গি সংগঠন যদি কোন রকম এখানে সেন্সেশন সৃষ্টি করতে, তাদের নামটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। যেমন এখানে বাংলাদেশে আক্রমণ করার পরে বিষয়টা কিন্তু অন্য ডাইমেনশন চলে গেছে, তা আলোচনা চলে এসেছে। আরো দেখেন, যখন তারা এই আক্রমণটা করলো তাজমঞ্জিলে, আমরা পরদিন ছবি দেখলাম যে তারা আগে আক্রমণ না, তাজমঞ্জিলে তারা আস্তানা গেড়েছিল। পুলিশ যখন সেখানে দেখা যাচ্ছে তারা যে ছবি প্রকাশ করেছে, তারা আগে ছবি তুলে রেখেছিল। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে ওই দিন হয়তো একটা আক্রমণ করার তাদের কোনো উদ্দেশ্য ছিল, নাহলে ছবি তুলতো না। এবং তারা জুতা পরা ছিল, তারা ইউনিফর্ম পরা ছিল, কালো পোশাক পরা ছিল। তো তাহলে পুলিশ জানতো যে কিছুক্ষণের মধ্যে একটা আক্রমণ হতে যাচ্ছে এখানে, আমরা সেটাকে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ একটা বড় নাশকতা থেকে রক্ষা পেয়েছে। তাহলে ওই যে নাশকতাতে রক্ষা পেল, তো এখন তো আমাদেরকে ভাবতে হবে এরপরও যদি দেখা যায় যে বাংলাদেশের, যেহেতু আপনার, আমি যেটা মনে করতেছি এখন ভাইয়ের কথা অনুযায়ী, এদের আর কোনো প্রয়োজন নেই। জনগণ এখানে, বাংলাদেশের একটা বড় গুণ কি জানেন? আমরা মূলত বাঙালিরা ধর্ম আল্লাহ ভীরু, ধার্মিক কম, কিন্তু খেয়াল করবেন, কিন্তু গড ফিয়ারিং রিলিজিয়াস এক জিনিস না। দেখবেন শুক্রবার দিন মসজিদে জায়গা পাওয়া যায় না, শুক্রবারের পরে মসজিদে লোক কম যায় না, কিন্তু এখন তো বাড়ছে, সংখ্যাটা বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে। মানে আপনি যদি বলেন যে রিলিজিয়াস কালচার, এটা রিলিজিয়াস কালচার আমি অন্যদিকে অনেক বাড়ছে। আপনি দেখেন এখানে হিজাব পরা বা পর্দা করা, সেটা আসতেছে, বা আপনি মসজিদে নামাজ পড়ার সংখ্যা, উমরা করার সংখ্যা, রোজাদারের সংখ্যা সবই কিন্তু বাড়তেছে। এবং পাশাপাশি এটাও দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদ এখন চিন্তা ভাবনা করতেছে মহিলাদের নামাজ পড়া জাগত সৃষ্টি হচ্ছে সেখানে। এগুলো কিন্তু প্লাস পয়েন্ট, গুড সেন্স। প্রশ্ন হচ্ছে যেখানে এমনিতে তো ইসলাম তো সারা পৃথিবী জুড়ে আসলে, আমরা তো কতটা আমরা বলতেছি, কিন্তু যদি আমি ইসলামকে মেনে চলি, আমি কোরআন সুন্নাহকে মেনে চলি, আমার জীবন পদ্ধতি কিন্তু অন্যরকম হবে।
আর আমি যদি মিসইউজ করি, বাংলাদেশে বারবার জোর দিয়ে বলতেছি, ধর্ম বিরোধের সংখ্যা বেশি, ধার্মিকদের সংখ্যা কম। যিনি তুই ধার্মিক সংখ্যা বেড়ে যেত, আজকে বাংলাদেশ চেহারা করে যেত। এই দেশে দুর্নীতি, করাপশন, করলে কিছুই থাকতো না, সবকিছু একটা পর্যায়ে চলে আসতে। কিন্তু যেহেতু আমার কথা কাজে মিল নেই, আমার মুনাফিক কাজটা বড়, আমার চর্চার অন্য জায়গায় হচ্ছে, আমি নামাজ পড়তেছি ঘুষ খাচ্ছি, নামাজ পড়তেছি আমি মদ্যপান করতেছি, নামাজ পড়তেছি আমি জুয়া খেলতেছি, নামাজ পড়তেছি মিথ্যা কথা বলছি, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ পড়ি আবার 5 ওয়াক্ত আল্লাহর সাথে বেমানি করতেছি। এই যে বেমানি ট্রেন্ডটা, এটা ধর্মবিরোধী বৈশিষ্ট্য, কিন্তু ধার্মিকের বৈশিষ্ট্য হবে না। কিন্তু ধার্মিকের সংখ্যা যত দিন, কিন্তু এর মানে তো এই না যে আপনি একেবারে 100% মানে পারবেন না, পারফেকশনিস্ট পাবেন ধর্ম, এটা হবে না। ধার্মিক কথা ডাজন্ট মিন যে একটা লোক অন্যায় করতেছে, সে যদি আবার নামাজ পড়ে রোজা রাখে, পাশাপাশি করবে, হ্যাঁ, তার নেগেটিভ দিকটা সে যত কমিয়ে আনতে পারে। আমার কথা হলো যে আমি নামাজ পড়বো, আবার কোরআন যাকে নিষেধ করেছে সেটা ফরজ, যা করতে বলে সেটা ফরজ, না ফরজ দুই রকম, একটা নেগেটিভ একটা পজিটিভ, বিরত থাকে একটা ফরজ, করা একটা ফরজ। আমি যখন করাটা যাচ্ছি আর একটা ফরজ করতেছি না, এতে করে হচ্ছে কি জানেন, আমাদের অজান্তে আমাদের চরিত্রে কিন্তু ওই জিনিসগুলো মানে বিধিবদ্ধ হয়ে গেছে, এটাও করা যায় এটাও করা যায়। দিস ইজ নট ইসলাম, দিস ইজ নট ইসলাম। আমি যদি মুখে মুখে বলি না কেন যে আমি যদি বলি আমি মুসলমান, দেখেন আমি অন্যভাবে নিবেন না, আমার সুযোগ হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে বেশ বক্তৃতা দেওয়ার সুযোগ হয়। আমি যখন বক্তৃতা যাই মনে জিজ্ঞেস করি, এমনি জিজ্ঞেস করি, আমি বলতেছিলাম ধর্মের উপর কথা আসতেছিল, জিজ্ঞেস করলাম ভাই আপনি কি মুসলমান? ইয়েস। আপনি কোরআন শরীফ পড়েছেন? সেইভাবে পড়িনি। জিজ্ঞেস করলাম বৌদ্ধ, এখানে কোনো বৌদ্ধিস্ট আছেন? আছে, 2 জন পেলাম সেখানে। আপনি কি ত্রিপটক পড়েছেন? আমি দেখিনি। হিন্দু একে জিজ্ঞেস করলাম আপনি কি কখনো গীতা না, গীতা ধর্ম না, তার বেদ। আমাকে বলেছে গীতার কথা, গীতা আপনার ধর্ম না, বেদ হলো আপনার ধর্মগ্রন্থ, তা আপনি হচ্ছে বেদান্তি, আপনি হিন্দু না, বেদান্তি পড়েছেন? বললাম পড়িনি। আমি উদাহরণ বললাম, যখন দেখা যাচ্ছে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে থাক না কেন, স্বধর্মে কি লেখা আছে, নীতি কথা কি আছে, আদর্শ কি আছে, সেগুলি কিন্তু আমরা শোনা কথা নির্ভর করতেছি। কিন্তু এই শোনা কথাটা কিন্তু আমাকে আরেকটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আজকে যত ব্যাখ্যা আসতেছে, কোরআন শরীফের ছিন্ন বিচ্ছিন্ন একটা লাইন নিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছে, এখানে শানে নজরুলের কথা বলতেছে না। কিন্তু কোরআনের কোন একটা আয়াত বলতে গেলে ওই ব্যক্তি যদি সমস্ত কোরআন সুন্নাহর ধারণা না থাকে, কিন্তু এর বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কিন্তু জেহাদের কথা বলা আছে সেখানে, অসুবিধা নেই, কিন্তু জেহাদ কোন প্রেক্ষাপটে? জেহাদের কথা হিন্দু ধর্ম বলা আছে, কোন প্রেক্ষাপটে? গীতার মহাভারত গীতাতে দেখেন, অর্জুনকে বলতেছে শ্রীকৃষ্ণ তোমাকে যুদ্ধ করতে হবে ন্যায়ের জন্য, ন্যায়ের যদি যুদ্ধ না করো তাহলে তোমার নরক বাস হবে। অর্জুন রাজি হচ্ছে না। যখন রাজি হচ্ছে না, তখন শ্রীকান্ত, তার চেরিয়ট ছিলেন তখন, তারা আসল রূপে দেখলেন, তখন আসবে শ্রীকান্ত, এই শ্রীকৃষ্ণ রাজি হলেন তিনি। প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কিন্তু যুদ্ধ বা সংগ্রাম করার কথা প্রত্যেক ধর্মে বলা হয়েছে, ভিন্ন ভিন্ন অবয়বে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। এটাকে নিয়ে কোনো মৌলবাদী সংঘাতের দরকার নাই। এগুলো নিঃশক একটা বেদ বিচারের কিছু নেই। এগুলো যদি মৌলবাদী বলেন, প্রত্যেক ধর্মগ্রন্থে মৌলবাদী, তাহলে বলতে হবে। শুধু মুসলমান হবে কেন? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, আপনার ধরে মানে মূলটাই চর্চা করা উচিত। যে মূল চর্চা করবে সে যদি মৌলবাদী হয়, আমি তার না গর্ববোধ করবো, তো গর্ববোধ করবো, কারণ সে মৌলবাদী, অর্থাৎ সে আল্লাহকে চিনেছে এবং গোড়া ধরে রেখেছে। প্রশ্ন হচ্ছে যে এখানে এই সমস্ত সংজ্ঞা দিয়ে ইসলামকে পার করা যাবে না। কিন্তু আমাদেরকে যারা নাকি চিন্তা ভাবনা করতেছেন, বাংলাদেশে দেখেন ইদানিং এক ধরনের লোক বেরিয়ে দেখতেছেন যে তারা এখানে কথা কথা মৌলবাদী গালি দিলে আনন্দ পায়। আমি জিজ্ঞেস করলাম এক মহাপণ্ডিতকে, মৌলবাদী কেন বললেন? কোরআন শরীফ পড়েছেন? সে একটা অনীহা প্রকাশ করে আমাকে যে কথাটা বলল, আমি খুব মর্মাহত হলাম। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য, এইবার রোজার সময় আমি একটি ইফতার পার্টিতে গিয়েছিলাম। তো মাগরিবের নামাজ পড়তে সে আমার পাশে বসে চেয়ারে নামাজ পড়তেছে। তো আমি তাকে বললাম, আল্লাহ আপনাকে হেদায়েত হেফাজত করুক। জিনিসটা হচ্ছে, আমি যেমন বামপন্থী চিন্তাগুলো না পড়ে কথা বলে ভুল করতে পারি, আপনিও কিন্তু ধর্মগ্রন্থ না পড়ে মন্তব্য করেন না। এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। ফ্যাশন শুনেছেন ইসলামকে নিয়ে। এই যে বাংলাদেশ সংবিধানটা আপনি সামনে রেখেছেন, আপনি 1000 সংবিধান আনেন, ধর্মগ্রন্থগুলি সামনে রাখেন, এর বেড়ে যেতে পারছেন? কোন সংবিধান কোন ধর্মগ্রন্থ বেড়ে যেতে পারবে না, কারণ যত ভালো কথাগুলো পৃথিবীর প্রয়োজন ছিল সব ধর্ম ধারণ করে ফেলেছে। আমরা ছিন্ন বিচ্ছিন্ন ভাবে এগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে একটা কনস্টিটিউশন তৈরি করতেছি। যেমন বাংলাদেশ কনস্টিটিউশন কথা আপনি বলেন,
আপনি যদি কোথায় বলেন ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তো বাংলাদেশ কি সেকুলার স্টেট? ইট ইজ সেকুলার স্টেট? ইটস এ ম্যাটার অফ জাজমেন্ট। আমি সেটা বলিনি। আপনি বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম, কনস্টিটিউশন, তাহলে তো সেকুলার হয় না। তো জাজমেন্টে ব্যাপার আসবে কেন? আপনার সংবিধান মানে ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। না, আপনার সংবিধান যেহেতু বলতেছে রাষ্ট্রধর্ম ইসলাম, আপনি যখন গণতন্ত্রের কথাই বলছেন আর কিছু লাগে না। গণতন্ত্রের কথা অর্থই হলো সেকুলারিজম, ন্যায় বিচারের কথাও বলার দরকার, ন্যায় বিচারের কথা, পরম সহিষ্ণুতা, নিজের সহিষ্ণুতা সব চলে আসে গণতন্ত্রের মধ্যে থাকে। এই যে রিপাবলিক, পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর কিছু লাগে না কিন্তু। অত্যন্ত এই শব্দটা যিনি লিখেছেন, আমি বলি যে খুব ভালো কাজ করেছেন। এরপরে কেন এতগুলো শব্দ আনতে গেলে? যেখানে গণতন্ত্র থাকে সেখানে সমাজতন্ত্র থাকে, যেখানে গণতন্ত্র থাকে ন্যায়প্রণতা থাকে, যেখানে গণতন্ত্র থাকে না ধর্মচর্চাও থাকে। এই যে বিষয়গুলি ঘটছে, এগুলি আমাদের বিভ্রান্ত করা হয়েছে। এবং আমাদের সংবিধান প্রণেতারা, রাজনীতিবিদরা, সবচেয়ে দুঃখ লাগে জানেন, ঘুরে ফিরে আবার এখানে চলে আসতে হবে আমাকে, দেশ ছাড়া রাজনীতিবিদরা, রাজনীতি চর্চা করে যারা, রাজনীতি করে তারা, রাজনীতি দল এবং রাজনীতিবিদরা অধিকাংশ চিন্তা করে নাই ধর্মগ্রন্থে কি লেখা আছে দেখি পরে। সময় নেই তো, তাতে কি করবেন? সময় নেই। যদি পৃথিবীতে মুসলমান রাজনীতিবিদরা, আমি জোর দিয়ে বলতে পারি, তাদের পবিত্র ধর্মগ্রন্থগুলি পাঠ করে, খ্রিস্টানরা তার ধর্মগ্রন্থ পাঠ করে, হিন্দুরা পাঠ করে, আপনি দেখবেন পৃথিবীর সমস্যা 80% সলভ। কারণ কোন ধর্মগ্রন্থ বলে না চুরি করতে, ব্যভিচারী করতে, লুটতরাজ করতে, কোন ধর্মগ্রন্থ বলে না অন্যের মধ্যে হাত দিতে, কোন ধর্মগ্রন্থ বলে না আপনাকে ঘুষ খাইতে, কোন ধর্মগ্রন্থ বলে না আপনাকে অন্যায় করতে। যদি ধর্মই মানেন, আপনি ধর্মই মানেন, পরকালে চিন্তাই করেন, এগুলি প্রয়োগ করবেন না। বলা হচ্ছে পরকালের জন্য, ইহকাল হচ্ছে একটা ফার্টাইল ল্যান্ড। আমরা ইহকালে ফসল চাষ করলাম না, পরকালে ভেস্তে চলে যাব। এই চিন্তা যেমন ওই ছেলেগুলি ভুল করছে, ইহকালে তারা মানুষের কষ্ট দিচ্ছে, এই যে লোকগুলি মারলো, কোন উত্তর নাই কিন্তু এখানে। কাজে আমি তারাও মারা গেল। আমি বলবো, যদি আজকে বাংলাদেশের সন্ত্রাস বা জঙ্গিবাদ যেটি বলেন, এটা যদি কোন রকম একটা নিয়ন্ত্রণ আনতে হয়, একেবারে অবলুপ্ত হয়ে যাবে এই চিন্তা আমি এই মুহূর্তে করছি না। আনতে হয়, প্রথম শপথ নিতে হবে দেশের রাজনীতির নেতাদেরকে, দলমত নির্বিশেষে তাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ রিলিজিয়ন। আমি ধর্ম জানি না, একটা বড় বক্তৃতা দিতে বসে তাদেরকে বুঝতে হবে রিলিজিয়ন কি, ধর্ম কি, ধর্ম আমাকে কি শিক্ষা দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে প্রত্যেক পরিবারের গার্জিয়ানদেরকে বলছেন ছেলে মেয়েদেরকে একটু নসিহত করেন, একটু টেক কেয়ার করেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের গার্জিয়ানরা, অভিভাবকরা ছেলে মেয়ে নাকি অশান্তিতে আছে, কিন্তু অশান্তিতে এবং যন্ত্রণার মধ্যে আছে। দেখেন, প্রত্যেকটা মা তার সন্তান কিনা সকালে ব্যস্ত হয়, রাত 9টা পর্যন্ত চলে, স্কুল, কোচিং, এটা সেটা, সন্তানের বেশি সময় যাচ্ছে তার। এই মাটা হয়তো শিক্ষিত মহিলা, কিন্তু তার জীবনে শিক্ষা কাজে লাগতেছে না, কিন্তু সে তার ভবিষ্যৎ চিন্তা করতেছে, বর্তমান তার নাই সন্তানের মধ্যে। এখন যদি আমি সন্তানের পিছনে সময় দিচ্ছি, এখন যদি কাউন্টার প্রশ্ন করা হয়, যারা সন্তানের পিছনে রিয়েলি সময় দিচ্ছেন, তাদের সন্তানরা বলতেছে আমরা বাইরে কোথায় যাব। এই যে ঘরের বাইরে যে আবহাওয়া পরিবেশটা, এখানে তো উত্তপ্ত পরিবেশ, ঘরের বাইরে ড্রাগস, ঘরের বাইরে অনৈতিক অবস্থা, ঘরের বাইরে ঘুষের খেলা, জুয়ার খেলা, মদের খেলা, তো সন্তানটা কোথায় যাবে? এটা কে দেখবে? সমাজ। তো সমাজও চোখ অন্ধ হয়ে গেছে, চোখ বুঝে আছে। রাষ্ট্র তো একেবারে মহা চোখ বুঝে আছে। একটা পরিবারের পক্ষে কখনো পরিবারের বাইরের অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দেখেন, APK আবুল কালাম আজাদ একটা বই লিখেছেন, দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য স্টেট, সাংঘাতিক বই, আমি অনেকবার পড়ে সৌভাগ্য আমার হয়েছে। উনি বলেছেন, যদি একটা রাষ্ট্রকে যদি সুনাগরিক রূপান্তরিত করতে হয়, তাহলে সবার আগে প্রয়োজন পরিবারটাকে ঠিক রাখা। আর পরিবার যে পর্যন্ত ঠিক না হবে, পরিবারকে ঠিক রাখার জন্য সে বলছে সমাজকে ঠিক রাখা। সমাজ মানে রাষ্ট্রের এক্সটেনশন। এই যে পরিবার, সমাজ, রাষ্ট্র, এই তিনটা জিনিসকে যদি একতালে আনতে, শীর্ষে থাকে কে? শীর্ষে থাকে যারা রাষ্ট্র চালায় তারা। এখন তারা যদি রাষ্ট্রের আইন তো আল্লাহর রহমতে বাংলাদেশে যে ল্যান্ড অফ লস, বুঝছেন না? আইন কত চান, টান দিবেন। যদি বিশ্ব সংসদ সেমিনার করেন একটা, আর আমাদের সংবিধান রেখে দেন, ইট ইজ এ মডেল। আমরা সব জায়গায় কিন্তু মডেল হয়ে গেছে। এখানে কাগজে কলমে দেখবেন সব আছে আমাদের। তো এই যে কাগজগুলো সব আছে, যার বাস্তব রিফ্লেকশন নেই, এটা নাই কেন? এই চর্চাটা করার জন্য যা প্রয়োজন ছিল আমাদের, সেই যেখানে ঘাটতি, সেখানে হাত দিতে হবে আমাদের। সো মেজর নাসিরউদ্দিন, আমরা শেষ প্রান্ত চলে এসেছি। সো আপনি প্রেডিক্ট কি করছেন, মানে সামনের দিনগুলো আসলে কেমন যাবে আর কি করণীয়, যদি একটু স্পেসিফিক কোনো সাজেশন থাকে? জি, আমি এতক্ষণ ওনার কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম, ভেরি ইন্টারেস্টিং, এবং আমি অনেক জ্ঞান লাভ করলাম ওনার ডেলিবারেশন থেকে। আমার
বলার প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল বলে এটা একটু ওনার সাথে হয়তো একটু কন্ট্রাস্ট করছে, বাট আমরা দুজনে কিন্তু একই জায়গায় একই সাবজেক্টে ভিন্ন ভাবে কথা বলছি আর কি। এখন উনি একটা কথা বলেছিলেন যে আমাদের রাজনীতিবিদরা বলছে সমস্যা নেই, মানে জড় থাকবে না ইত্যাদি এটসেট্রা এটসেট্রা বলেছেন। আমি বলছি, আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি সমস্যা রয়েছে। আপনারা ইউ আর ফেইলিং টু আন্ডারস্ট্যান্ড যে সমস্যা আছে, ইউ আর ফেইলিং টু রিড বিটুইন দ্য লাইনস যে তৃতীয় একটি শক্তির আবির্ভাব ঘটেছে। সেই শক্তি ক্ষুদ্র হলেও তাদের অস্তিত্ব রয়েছে। আপনারা সেদিনও বলেছেন যে আর কোনো অস্তিত্ব নেই, সব শেষ হয়ে গেছে, 15,000 ধরা হয়েছে, অমুককে মারা হয়েছে, এনকাউন্টার মরেছে এটসেট্রা। তারপরেও গত 10 দিনে আর না হলেও 500 বিভিন্ন নামে জঙ্গিদেরকে ধরা হয়েছে। গ্রেনেড নিয়ে ধরা হয়েছে, এক্সপ্লোসিভ নিয়ে ধরা হয়েছে, পিস্তল নিয়ে ধরা হয়েছে, প্রতিদিন ধরা পড়ছে। এখন কথা হচ্ছে যে এত আস্থাহীনতা তৈরি হয়েছে দেশের মধ্যে যে whatever the police is saying is right, এটা আমি মেনে নিতে পারছি না, আবার উনি যে রং বলছে সেটাও মেনে নিতে পারছি না। তাহলে এই যে এত জঙ্গি ধরা হচ্ছে, এত সন্দেহভাজনকে ধরা হচ্ছে, এরা স্থান পাচ্ছে কোথায়? আমাদের জেলখানায় কি এত জায়গা আছে যে হাজার হাজার জঙ্গিকে একসাথে পুরে রাখা যাবে? আমার মনে হয় না। তো এইখানে একটা অসঙ্গতি আছে, এটা সরকারকে দূরীভূত করতে হবে, জনগণের আস্থাটাকে ফিরিয়ে আনতে হবে। জনগণ কিন্তু আস্থাহীন, এটা সত্যি। নেত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ একত্রিত। জনগণ একত্রিত আজকে না, জনগণ একত্রিত 1971 সাল থেকে। আমরা সবাই এই দেশে সশস্ত্র জঙ্গি, একটা দুর্ধর্ষ জঙ্গিকে আমরা ফেস করেছি, আমরা তাদেরকে পরাজিত করেছি। আর এই জঙ্গি কোন জঙ্গি না আমাদের কাছে, আমার চিন্তা, আমার কনটেক্সট অফ থিঙ্কিং এ এতে আর কোন জঙ্গি। সেদিন আমি বলছি না আমি বিরাট কোন লড়াকু সৈনিক ছিলাম, মুক্তিযুদ্ধ বলছি না। সেদিন যদি আমি অকুস্থলে যেতে পারতাম, আমাকে যদি যেতে দেওয়া হতো, আমি 20 জন পুলিশের সিপাই নিয়ে আমি দেওয়ালটা, আমার পা নষ্ট, আমি লাফ দিয়ে পড়ে কিন্তু আমি অ্যাসল্ট করতাম, আমি ছেড়ে দিতাম না, করতাম। কারণ আমি তো যুদ্ধ করেছি, আমি জানি হাউ টু এনকাউন্টার দিস কাইন্ড অফ এ সিচুয়েশন, আমি জানি হাউ টু গিভ লিডারশিপ ইন দিস কাইন্ড অফ এ সিচুয়েশন। ওনারা হয়তো চিন্তা করছিলেন যে কথাবার্তা বলবেন, ওরা কোনো দাবি দাওয়া জানায় কি সেই না, আমি এখন বলছি সেই চিন্তা থেকে আসলে সময়টা নষ্ট ফিরে আসছি। আবার এই কথায় সমস্যা রয়েছে, আমি এবং আমরা একটা ভয়ের দেশে কিন্তু বাস করছি। আমি রুলস অফ এনগেজমেন্টের কথা বললাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট জিল্লুর। এই জিনিসটাকে তুলে ধরতে হবে, রুলস অফ এনগেজমেন্ট কি হবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যে তারা কথায় কথায় গুলি করবে, এটা কি বৈধ? না তারা ইনভেস্টিগেশন করবে, চ্যালেঞ্জ করবে, মোকাবেলা করবে, দেখবে, জানবে, তারপরে গুলি করবে। 9টা জঙ্গির 9টার পিছনে গুলি লেগেছে, এইটা আমি মেনে নিতে রাজি না। বাট আমি বলছি না যে তারা জঙ্গি না, হ্যাঁ তারা জঙ্গি, কিন্তু কথা হচ্ছে যে এনকাউন্টার ছাড়া কি আর ভিন্ন কোনো পথ ছিল না? গ্যাস কেটে দেওয়া যেত, ইলেকট্রিসিটি কেটে দেওয়া যেত, পানি কেটে দেওয়া যেত। আমরা 7 দিন কেন, আমরা 1 মাস তাদেরকে ঘেরাও করে রাখতাম। আমরা তাদের কাছ থেকে শুনতে চাই, হোয়াট ইজ দেয়ার কনোটেশন, হোয়াট ডু দে ওয়ান্ট টু সে। আমরা তো মুসলমান, ওরা মুসলমানদের বলতাম যে কন্ট্রাডিকশনটা কোথায় বলো, তোমাদের কিসের যুদ্ধ? সেজন্য বলছি আমরা সেটি জানা ছাড়াও তো, মানে এই যে আমরা বলছি যে তাদের কারা অস্ত্র যোগান দিচ্ছে, তারা তাদের পেছনে আছে, সেটি হয়তো কারো না কারো থেকে বের করবার তো অনেক রকমের উপায় এখন পৃথিবী জুড়ে আছে। আসলে আমরা কিন্তু একটা ভয়ের দেশে বাস করছি। আমরা এই যে আমি কথা বলছি, আমার জঙ্গি ভাইয়েরা ভাববে যে আমি তাদের বিরুদ্ধে বলছি, সো they can gun me down anytime. আবার সরকার হয়তো ভাবছে, সরকারের বিশেষ মহল, যে আমি তাদের বিরুদ্ধে বলছি, so they may also gun me down. বাট এটা মানে আমি করছি না, I'm not scared of that. এখন কথা হচ্ছে আমরা একটা ভয়ের দেশে বাস করছি। আমরা মেঘ দেখলে ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই, আর্মি দেখলে ভয় পাই, আনসার দেখলে ভয় পাই, নেতাদের দেখলে ভয় পাই, নেতাদের গুন্ডাদেরকে দেখলে ভয় পাই, নদীর পাড়ে দাঁড়াতেও ভয় পাই যে কেউ যদি ধাক্কা দিয়ে দেয়। এই ভয়ের থেকে, ভয়ের দেশ থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা সুশাসন চাই। যে কথা আমি প্রত্যেকবার বলেছি বিভিন্ন অনুষ্ঠানে, ধরনের অনুষ্ঠানে, যে আমাদেরকে সুশাসন দিন, যে সুশাসনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের পিতা আমাদেরকে প্রমিস করেছিল উনি সুশাসন দেবেন। হি ইজ গোয়িং টু গো অ্যান্ড গিভ আস এ রুল অফ ল, এবং একটা করাপশন ফ্রি সোসাইটি, সন্ত্রাস মুক্ত একটি সমাজ আমরা কিন্তু পাইনি। আমরা আলো দেখতে চেয়েছিলাম, একটা সুন্দর আলো বাংলাদেশের মধ্যে থেকে অভ্যুদয় হবে, সেই আলোর
বিশ্বকে বিকশিত করবে সে আলো, বিশ্বকে আলো দেবে সে আলো। আমরা কিন্তু অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। আমরা সেখান থেকে একটা পরিত্রাণ চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি বিষয়গুলো অনুধাবনের চেষ্টা করেন। আই এম শিওর you have the full understanding of the situation. আপনি you are carrying a legacy এবং আপনিই পারবেন এটা একটা জায়গায় নিয়ে আসতে পুরো দেশের অবস্থাটাকে। আপনি একটা আলোচনার পথ উন্মুক্ত করুন যাতে বিশেষ বিশেষ কোনো ব্যক্তি এই আলোচনায় যেতে পারে তাদের সাথে। আমরা আমাদের সন্তানকে বা সন্তানদেরকে এভাবে হারাতে চাই না। আমরা চাই একটা সুখী একটা কমপ্লিট একটা সোসাইটি গড়ে উঠুক। আপনি যেটা বলেছেন দে আর ইন্টারলিঙ্কড, পরিবার, সমাজ, রাষ্ট্র। আমরা সেই সুন্দর রাষ্ট্রটি যেটা কল্পনা করেছিলাম আমরা দেখে যেতে চাই। I'm now 64 plus. I'm going to die maybe in the next few years time. আমার একটা স্বপ্ন ছিল আমি একটা সুন্দর দেশ দেখে যেতে পারবো। আমার সেই স্বপ্নটা যেন পূরণ হয়। আর আমাকে শেষে একটা মিনিট দেবেন। আচ্ছা ডক্টর সিনহা সাইদ, খুব সংক্ষেপে তুমি। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। দেখুন, আমি আবার ঘুরে ফিরে এক জায়গায় আসবো, নেতৃত্বের প্রশ্ন আসবো। আমার কাছে গুরুত্বপূর্ণ এটাই, কারণ আমি এটা নিয়ে আমি ডিল করি। নেতৃত্বের সম্পর্কে বলতে গেলে দেখা যায় এই যে নেতৃত্বের প্রশ্ন বলছি আমরা, যে ভালো কাজ করবেন, ভালো দেখবেন, ডাইরেকশন দিবেন। ধরুন কোনো কারণে নেতা ভালো কাজ করছে না, নেতৃত্ব ভালো হচ্ছে না, এটা কি বলবেন? প্রত্যেকটা শব্দের কিন্তু আমরা একটা পারভার্সন দেখছি। আমরা ডিক্টেটরশিপে পারভার্সন পেয়েছি আপনার টোটালিটারিয়ানিজম, অ্যারিস্টটলেসে পেয়েছি পলিটোক্রেসি, আমরা পলিটি পেয়েছি ডেমোক্রেসি, ডেমোক্রেসিতে পেয়েছি ডেমাগোগি। নেতৃত্ব যদি মানুষকে সঠিক পথে পরিচালিত না করে, যদি নেতৃত্ব যদি মানুষের ভালোবাসা, স্নেহ, সমর্থনকে মিসইউজ করে তার স্বার্থটা দেখে বা গোষ্ঠীর স্বার্থ দেখে, আমি আপনার এই টক শোতে বসে বলছি, এই মুহূর্তে আমি আপনার আসার আগে আমি গুগলে সার্চ করেছিলাম যে নেতৃত্বে কোনো পারভার্টের শব্দ আছে কিনা। আমি দেখলাম এখন পর্যন্ত এটা আবিষ্কৃত হয়নি এবং আলোচনা চলছে। তো আমি হঠাৎ করে মনে হলো একটা শব্দ আজকে প্রয়োগ করতে চাই এবং এটার একটা লেখাও লিখবো, আমি ইন্টারন্যাশনাল লেখাটা পাবলিশও করবো। সেটা হচ্ছে নেতৃত্ব যখন সঠিক পথে চলে সেটা লিডারশিপ, আর যখন ব্যাঠিক পথে চলে যায় সেটা হচ্ছে ক্যাপিটালাইজারশিপ। অর্থাৎ মানুষের সমর্থনকে পুঁজি করে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যখন কাজ করে, তখন সেটাকে আমি লিডারশিপ বলবো না, তখন বলবো এখন যেটা চলছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজারশিপ। যদি আমরা এই জায়গাতে মুক্ত হয়ে যদি সত্যিকার নেতৃত্বে চলে যেতে পারি, সেটাই আমাদের হলো আসল কাজ। আমি আবারও বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছুর পরেও তিনি বিশ্ব সংসারে নিজের একটা ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন এবং এই ভাবমূর্তিটাকে আমরা রাষ্ট্রের জনগণের স্বার্থে আমরা পেতে চাই। এখন কিভাবে পাবো, কখন আসবে, আমরা বেঁচে থাকবো কিনা? ভাই তো 64 বছর বয়স বলেছে, কয়দিন বাঁচবে? আমি দোয়া করি আপনি 100 বছর বাঁচেন, দেখে যান সবকিছু। কিন্তু আবার এই দোয়াও করি যে বেশি বেশি জানি অন্য কিছু না দেখেন। আবার আমার দুটো দোয়াই আছে। সবশেষে একটা কথাই বলবো যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যেটা আমাদেরকে প্রচন্ডভাবে নাড়া দিচ্ছে। আমরা এই ভীতি থেকে মুক্তি চাই, আমরা ভীতিতে চলাফেরা করতে চাই। আমরা চাই না যে কোনো মুহূর্তে ভাবি এখন কি হবে, এখন কি হবে। আমরা শুধু এটুই চাই, আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকবো, আমি আগায়া যাব এবং আল্লাহ আমাদেরকে সহায়ন হেফাজত করুন যাতে আমরা একটা সত্যিকার অর্থে জঙ্গি বা সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ পেয়ে যাই। এক মিনিটে একটা মেসেজ আমি শেষ 1 মিনিটে বলছি, সেটা হচ্ছে আমি বা আমরা সবাই আমরা চলে যাব। বিশেষ করে আমি এটা নিউরো পেশেন্ট, আমার সময় খুব কম। আমি মনে করি যে আমার শরীর খুব এক সময় মানে তাড়াতাড়ি বা একটু হয়তো কিছু সময় দিয়ে নিস্তেজ হয়ে যাবে, আমার জান্নাতের দরজা খুলে যাবে, আমি হারিয়ে যাব। কিন্তু আমার সবসময় প্রার্থনা করি, আমি নামাজ পড়ে, যেন আমার মৃত্যুর সময় আমার মুখ থেকে নির্গত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমার শিরা উপশিরা ধমনীতে যেন প্রকম্পিত হয় নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত এবং জীবনানন্দ দাশ, কারণ এটা আমার অস্তিত্ব আর ইসলাম আমার বিশ্বাস। ধন্যবাদ। দর্শক, আমরা